মানে এইবারও তো একটা ওপেন বিষয় যে ইন্ডিয়া বলেছে আমরা আমাদের সিকিউরিটির বিবেচনা থেকে আমেরিকাকে নিবৃত্ত করবার চেষ্টা করেছি। বাংলাদেশে নির্বাচন হবে, এখানে তার সিকিউরিটির প্রশ্ন আসবে কেন? বাংলাদেশের নির্বাচনে মানুষ যাকেই ভোট দিক এটা ইন্ডিয়াকে মানতে হবে, সেই জন্য আপনি নির্বাচনই করতে দেবেন না। সেই জন্য নির্বাচনকে গিলে খাবেন, তাকে হাইজ্যাক করবেন। কই কংগ্রেস তো তার বিরোধিতা করেনি। আমি ইন্ডিয়ার অন্য কোনো পার্টিকে এটার বিরোধিতা করতে দেখিনি। এখানে মমতা ব্যানার্জিকে দেখছি, উনি তো মানে মোদির খুবই ভিরুলেন্ট ক্রিটিক, একদম তীব্র ভাষায় আক্রমণ করে কথা বলেন, অশালীন বলেন তা বলছি না। এবং সেখানে উনি বাংলাদেশের ব্যাপারটাও বলে, যেমন সেদিন একটা বক্তৃতায় বললেন, আমাকে বলে আমি নাকি পানি দিই না। আরে আমাকে বাদ দিয়েই তোমরা গিয়ে চুক্তি করো, আমি পানি দেবো না কেন? আমি দেবো, কিন্তু আবার পানি থাকতে তো হবে। এখন এইটা তো বোঝবার ব্যাপার ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, ইন্ডিয়ান কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এটা তো করে নাই, আমরাও তুলি নাই। মানে আমরা এরকম একটা দাসত্বের মানসিকতার পরিচয় দিয়েছি, ওরা যা করে তাই। এখন শুনছি আবার যে তেঁতুলিয়া বর্ডারে কি একটা করিডোর চাচ্ছে নাকি তারা, এবং বিজেপির যিনি ক্যান্ডিডেট তিনি বলেছেন যে আমরা এটা আদায় করতে পারবো আশা করি, জানি না কী হবে। বাট এত সাহস পাবে কেন তারা? বর্ষিয়ান রাজনীতিক হিসেবে আপনি কি মনে করেন দেশের শ্রমিকরা যথাযথ সম্মান মর্যাদা পাচ্ছে? মানে এই দেশে শ্রমিক কেন, ধরেন কোনো মানুষের তো মানবিক মর্যাদা নেই। আপনি একটা নির্দিষ্ট শ্রেণীর বা পেশার লোকের কথা যদি বলেন, তাহলে তাকে তার জায়গা থেকে বোঝবার চেষ্টা করতে হবে। শ্রমিকরা তাদের ন্যূনতম বেতন নিয়ে, মজুরি নিয়ে যে লড়াইটা করেছে, এবং শেষ পর্যন্ত তাদের চাহিদা অনুযায়ী তো দেওয়া হয়নি। একটা শ্রমিক পরিবার ঢাকা থাকতে, ধরেন আমরা গড়পড়তে ধরি কত 4-5 জনের পরিবার, তার যত টাকা লাগে তার অর্ধেক মজুরিও তারা পায় না। আর এর বাইরে শ্রমিকদের জন্য আলাদা মজুরি এরকম বা আলাদা সম্মান তো নেই। আমি ইউরোপের কোনো কোনো দেশে দেখেছি, ধরেন অ্যাপ্রন পরে একটা শ্রমিক বাসে উঠল, বোঝা গেল যে সে একটা শ্রমিক, তাকে পারলে লোকজন জায়গা ছেড়ে দেয় বা বসতে দেয়। আমাদের এখানে শ্রমিকদের আমরা তো নিম্ন শ্রেণীর লোকই মনে করি, কালচারালি এরকম মনে করি। আর সরকারের কথা যদি বলেন, সরকার ইনফ্যাক্ট শ্রমিকদের যে শক্তি ছিল শ্রমিক আন্দোলন, সেটা তো এই সরকারটা সবাই মিলেই ভেঙে দিয়েছে। আগে আদমজি থেকে একটা মিছিল ঢাকায় আসতে হুলস্থুল হয়ে যেত। আগে এরকম সেক্টর ছিল, জুট বলেন, টেক্সটাইল বলেন, অন্য। এখন আমাদের এখানে শ্রমিক সেক্টর বলতে কি, গার্মেন্টস হলো সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, কিন্তু এটা হলো মানে অনেকগুলো ছোট বড় মাঝারি ফ্যাক্টরির সমন্বয়, এবং সেটা এক ধরনের ইমার্জেন্সি সার্ভিসের মতো। গার্মেন্টসের শ্রমিকরা 8 ঘন্টার যে ডিউটি, সেখান থেকে বেরোতে পারেন না। যদি তাদেরকে ওভারটাইম করতে পারে তাহলে সেটা করে, মানে তাদের অভাবের তাড়নাও করতে হয়, প্রয়োজনের জন্য করতে হয়, আর না যদি করে তাহলে তার চাকরি হারাবারও ভয় আছে। তো ফলে হয়েছে যে স্বাধীনভাবে একটা শ্রমিক বিকাশ লাভ করবে, কাজ করবে, জীবনযাপন করবে, এইরকম সুযোগ নাই এখানে। আমি বলবো যে শ্রমিক কেন এই দেশে এখন কারোই এরকম করে নাই, কিন্তু বিশেষভাবে শ্রমিকদের যে মর্যাদার কথা আমরা বলি, এরকম মর্যাদা কিছু নেই দেশে। রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থাকলে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে, সরকারে গেলে সে কথা বাস্তবায়ন করে না, কারণ কি? হলো কি, আমি তার সরকারে যাইনি, সরকারে গেলে কেন করে না, কি সত্যি সত্যি অসুবিধা আছে, এটা তো আমার উপলব্ধিতে নাই। কিন্তু আমার ওভারঅল একটা উপলব্ধি আছে। সেই উপলব্ধিতে আমি মনে করি শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া যেতে পারে। মানে আমাদের অর্থনীতিতে যেই ধরনের লুটপাট নৈরাজ্য আছে, এখানে যদি ন্যূনতম শৃঙ্খলাও আনা যায়, তাহলে আপনি একটা শ্রমিকের শ্রমের দাম না দিয়ে যাবেন। কারণ এইটা এমনকি পুঁজিবাদী অর্থনীতিতেও বলে যে শ্রমিককে যদি আপনি ভালো রাখতে পারেন তাহলে সে ভালো প্রোডাকশন দেয়। তো সেই রকম করে দেখলে তার মানে কোনো রকমে খেয়ে পরে বেঁচে থাকছে এইরকমই নয়, সে একটা ভালো জীবনযাপন করতে পারে, সচ্ছল জীবনযাপন। এইটা
উন্নত পুঁজিবাদী দেশগুলো গ্যারান্টি করে, কিন্তু আমরা এখানে করি না। আমাদের এখানে ধন বৈষম্য এত বেশি, এবং বেশি ধনের মালিক যারা, তারা এরকম করেই সম্পদ কুক্ষিগত করে রাখে। এটার একটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হওয়ার মতো যা সরকারি উদ্যোগ আছে না, তাদের দিক থেকে কোনো সহযোগিতা আছে। এই সব মিলে শ্রমিকদের পক্ষে হয়তো এটা করা সম্ভব হচ্ছে না। যেমন আমি আপনাকে বলি, গার্মেন্টস শ্রমিকরা যখন তাদের বেতন বাড়িয়ে চাইল, ওই সমস্ত ফ্যাক্টরি মালিকরা বলেছেন এত বেতন দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। মানে যদি ওরকম করে হিসাব করেন তাহলে বেশ কিছু জায়গাতে হয়তো এরকম বেতনের কষ্ট আছে, কিন্তু শ্রমিকদের বেতন বাড়িয়ে চাচ্ছে কেন? কারণ জিনিসের দাম বেড়ে গেছে। এই জিনিসের দাম এত বাড়াবার তো করে যুক্তি নেই, এটা আপনি কন্ট্রোল করতে পারতেন। মানে মোট কথা হচ্ছে আপনার পারচেজিং পাওয়ার শ্রমিকের বাড়ানো যায় যদি আপনি ইকোনমিকে সামগ্রিকভাবে কন্ট্রোল করেন। এটা একটা সামগ্রিকতার বিষয়। আমি মনে করি যে আমাদের সরকারগুলো সামগ্রিকভাবে রাষ্ট্র মানে খালি ল্যান্ড না, শুধু গভর্নমেন্ট না, তার যে প্রজা, তার যে অধিবাসী, তার জনগণ, তাদের নিয়ে ভাবে বলে আমার মনে হয় না। ভাবতো যদি, তাহলে এই সব সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারত। ভারতে নির্বাচন চলছে, বিজেপি একটু বেকায়দায় আছে। মোদির পরিবর্তে রাহুল গান্ধীরা ক্ষমতায় আসলে ভারতের বাংলাদেশ নীতিতে কি পরিবর্তন আসবে বলে মনে করেন? এটা বলতে পারবো না। কেন? ধরেন বাংলাদেশে এই সরকার যেটা এখনো আছে বিজেপির, তারা যে পলিটিক্যালি ইনভলভ করেছে, টু আ গ্রেট এক্সটেন্ট ইন্টারফেয়ার করেছে, এগুলোর উপরে কংগ্রেস তো কিছু বলে নেই। মানে এইবারও তো একটা ওপেন বিষয় যে ইন্ডিয়া বলেছে আমরা আমাদের সিকিউরিটির বিবেচনা থেকে আমেরিকাকে নিবৃত্ত করবার চেষ্টা করেছি। বাংলাদেশের নির্বাচন হবে, এখানে তার সিকিউরিটির প্রশ্ন আসবে কেন? বাংলাদেশের নির্বাচনে মানুষ যাকেই ভোট দিক, এটা ইন্ডিয়াকে মানতে হবে। সেই জন্য আপনি নির্বাচনই করতে দেবেন না, সেই জন্য নির্বাচনকে গিলে খাবেন, তাকে হাইজ্যাক করবেন। ওই কংগ্রেস তার বিরোধিতা করেনি। আমি ইন্ডিয়ার অন্য কোনো পার্টিকে এটার বিরোধিতা করতে দেখিনি। ফলে ওর উপরে কোনো কমেন্ট করা মুশকিল। আওয়ামী লীগের সাথে কংগ্রেসের সম্পর্কটাই ছিল আগে, বা সম্পর্কটার ভিত্তিটা ওইখানেই। এখন যদি বিজেপির আর কি কংগ্রেসটা ওই সম্পর্কেও যাবার হবে না, তা আমি কেমনি জানি। ফলে এইটা বলতে পারবো না। তবে আমি আমার জায়গা থেকে বলতে পারি যে বাংলাদেশের সাথে সম্পর্কটা বন্ধুত্বমূলকই হতে হবে। এই যে ধরেন রিসেন্টলি কিছু মানে বর্ডার কিলিংটা তো একটা ব্যাপার আছেই, এবং সবাই প্রায় বলেছেন এই রকম বর্ডার কিলিং পৃথিবীর কোথাও হয় না। হোয়াই? ইন্ডিয়া জবাব দেবে না এটা যদি বিজেপি না পারে, কংগ্রেস তো বলতে হবে যে আমরা গেলে আমরা এটা করবো না, তাছাড়া সে আবার ফ্রেন্ড কীভাবে? একইভাবে ধরেন আমাদের এই যে শেখ হাসিনা তো মাঝে মাঝে বলেন আমরা যত দিয়েছি এইরকম কেউ দেবে না। আপনি চিন্তা করতে পারেন একটা ইন্ডিপেন্ডেন্ট দেশের প্রাইম মিনিস্টার পাশের দেশ আমরা যত দিয়েছি, সাথে সাথেই তো প্রশ্ন কেন দিয়েছেন, কী পেয়েছেন বিনিময়ে? পাওয়ার কথা তো বলেননি। কিন্তু আমি যদি যাই তাহলে আমি বলবো দেবো, তোমার যা লাগে, আমার ক্ষতির হলে আমি দেবো, কিন্তু আমাকে তুমি কী দিচ্ছ সেই হিসাব তো করতে হবে, সেটা তো বলবে। এই যে 26 সালে ফারাক্কার আবার চুক্তি রিনিউয়াল হওয়ার কথা আছে। মানে সেদিন আমি একটা টক শোতে দেখলাম আসিফ নজরুল বলছেন যে আমি আমাদের প্রতিবেশী যে কটা দেশ আছে বা অন্যান্য দেশও আছে প্রতিবেশী, তাদের নিজেদের মধ্যে যে চুক্তিগুলো হচ্ছে সেগুলো পড়েছি, ভারতের সঙ্গে আমাদের যতগুলো চুক্তি হচ্ছে সেগুলো পড়েছি। ওনার বক্তব্য, আমি পড়িনি। উনি বলছেন আমাদের চুক্তিগুলো হলো নিকৃষ্ট। তো একটা তো আমি দেখতেই পাচ্ছি, ফারাক্কা যেটা এখন, ফারাক্কা দিয়ে আপনি পানি পেয়েছেন, চুক্তি তো হয়েছে। কেন চুক্তি হচ্ছে? ফারাক্কা পয়েন্টে যে পানি আসে সেটাকে এই ভিত্তিতে ভাগ করা হবে। তা ফারাক্কাতে পানি আসছে না, কিন্তু এই নদীতে পানি তো ছিল, আপনি পানি ডাইভার্ট করে নিয়ে চলে গেছেন। তো ফারাক্কার আবার নতুন করে চুক্তি হবে নাকি আমি জানি না। আমি তো মনে করি যে আমাদের এই সমস্ত প্রশ্ন তোলা উচিত। আমরা বন্ধু চাই, ঠিক আছে, প্রতিবেশী তো বদলাতে পারবো না, তার সাথে ঝগড়াঝাটি করলে শান্তি নষ্ট হবে।
কিন্তু যদি সে আমার সাথে পাশাপাশি বসবাস করেও আমার শান্তি নষ্ট করে, তাহলে আমি বলবো না, একই কথাই তো বলবো যে আপনি নির্বাচনে কেন ইন্টারফেয়ার করবেন আমার দেশের নির্বাচনের মধ্যে, সেটা তো তারা করতে পারে না। সেই অর্থেই আমি মনে করি না যে বিজেপিকে বাদ দিলে অন্যান্য পার্টি, বিশেষত কংগ্রেস বা তারা যে মোর্চা করেছে, তারা এইগুলো সম্পর্কে কোনো কথাই বলে নাই। বিজেপির ধর্মীয় রাজনীতির বিপরীতে অন্য কেউ ক্ষমতা এলে ভারতে কি মুসলিম নিপীড়ন বন্ধ হবে? এই একটা ব্যাপার অবশ্য আমি ধরেন এর মধ্যে যে কংগ্রেসের নেতারা বক্তৃতা করেছেন সেগুলো আমি শুনেছি ইউটিউবে। রাহুল গান্ধীর বক্তৃতা শুনেছি, প্রিয়াঙ্কার বক্তৃতাও শুনেছি। তারা কিন্তু এই অ্যাটিটিউডগুলোর বিরোধিতা করছেন। তারা এরকম করেও বলেছেন, মানে যেমন ওই যে মোদী শেষে যে একটা স্পিচ দিলেন না, মনমোহন সিং বলেছিলেন ও যে সম্পত্তি সোনাদানা সব দেবে, যদিও এক্স্যাক্টলি বক্তৃতাটা ওরকম ছিল না, কিন্তু তারপরেও মানে মুসলমানদের তথা ভিন্ন সম্প্রদায়ের যে অধিকার সেটা তারা বলছে এখনও যে এটি হওয়া উচিত। এখানে মমতা ব্যানার্জিকে দেখছি, উনি তো মানে মোদির খুবই ভিরুলেন্ট ক্রিটিক, একদম তীব্র ভাষায় আক্রমণ করে কথা বলেন, অশালীন বলেন তা বলছি না। এবং সেখানে উনি বাংলাদেশের ব্যাপারটাও বলে, যেমন সেদিন একটা বক্তৃতায় বললেন, আমাকে বলে আমি নাকি পানি দিই না। আরে আমাকে বাদ দিয়েই তোমরা গিয়ে চুক্তি করো, আমি পানি দেবো না কেন, আমি দেবো, কিন্তু আবার পানি থাকতে তো হবে। এখন এইটা তো বোঝবার ব্যাপার ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, ইন্ডিয়ান কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এটা তো করে নাই, আমরাও তুলি নাই। মানে আমরা এরকম একটা দাসত্বের মানসিকতার পরিচয় দিয়েছি, ওরা যা করে তাই। এখন শুনছি আবার যে তেঁতুলিয়া বর্ডারে কি একটা করিডোর চাচ্ছে নাকি তারা, এবং বিজেপির যিনি ক্যান্ডিডেট তিনি বলেছেন যে আমরা এটা আদায় করতে পারবো আশা করি, জানি না কী হবে, বাট এত সাহস পাবে কেন তারা?